আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির বর্ধিত সভা আজ প্রাধান্য পাবে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা। তৃণমূল নেতাদের মতামত শুনবেন তারেক রহমান। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশে রক্তবন্যা বয়ে যাবে আশঙ্কা জামায়াত আমিরের। পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। খেলাপি ঋণের রেকর্ড প্রায় ৩.৫ লাখ কোটি টাকা, ৩ মাসেই বেড়েছে ৬০,০০০ কোটি, জানালেন গভর্নর। অর্থনীতির কামব্যাক মিরাকেল, দাবি শফিকুল আলমের। এবং রোজায় নির্ধারিত মূল্যে নিত্যপণ্য নিশ্চিতে সারা দেশে চলবে মোবাইল কোর্ট, জানালেন শিল্প উপদেষ্টা। ২.৫ গুণ বেশি খেজুর আমদানি, কেজিতে কমেছে ৪০ টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দেশের চলমান পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সাংগঠনিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নেতাদের মতামত শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির পূর্ণাঙ্গ বর্ধিত সভা। সফলভাবে সভা আয়োজনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে জাতীয় সংসদের এলডি হল মাঠে সভা সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। সভায় স্থায়ী ও নির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী সহ তৃণমূলের বিভিন্ন পর্যায়ের ৪,০০০-এর বেশি নেতা অংশ নেবেন। সেই সাথে ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা থাকবেন। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে সভার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলা করে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে সভায়। যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তিনি জানান, সভায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে সুসংহত করা, আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান, দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর কখনো মার্চ এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। ২০১৮ সালে আওয়ামী সরকারের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে খালেদা জিয়ার সভাপতিত্বে সীমিত পরিসরে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৭ সালে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ধিত সভা করেছিল বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পথভ্রষ্ট না হয়ে নতুন প্রজন্মকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর ২১শে বইমেলায় শামা ওবায়েদ এর ৩টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল ছাত্র জনতার আত্মত্যাগকে মূল্য দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের চক্রান্ত ছিল ইতিহাস বিকৃত করা, তবে ইতিহাস যে বিকৃত করা যায় না তা প্রমাণ করেছে দেশের তরুণরা। বইমেলায় ইতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখিকা শামা ওবায়েদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ এবং বিএনপির রাজনীতি বিষয়ক বই। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে, সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে। এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণুতা, সেই জায়গাতেই আমাদের থাকতে হবে।
দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করে বিএনপি। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদি পুই এর সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাতে এই মনোভাব তুলে ধরা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না, এবং আমরা কিন্তু ওনাদের থেকে সেটা প্রত্যাশাও করি না। ইলেকটেড গভর্নমেন্ট না, তাদের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নাই, তাদের জবাবদিহিতা নাই, তাদের ফিডব্যাক নাই, পলিটিক্যাল সমর্থন, পলিটিক্যাল মাসেল নাই। পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এই অবস্থায় জাতীয় নির্বাচন হলে দেশ রক্তবন্যায় ভেসে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় পঞ্চগড় থেকে ঢাকায় ফেরার পথে ডোমার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীর আমির স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান মেম্বার পলাতক। স্থানীয় সরকারের বাকি প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই মানুষের ভোগান্তি কমাতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। নীলফামারী জেলার সাবেক আমির জননেতা জনকর্তৃক আয়োজিত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে। এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন, আপনি কি মনে করেন? আমি বলেছিলাম, ইট উইল বি দ্য জেনোসাইড অফ ইলেকশন। এটা ইলেকশনকে একদম খতম করে দেবে, চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ বসে যাবে। আমরা এটা চাই। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাতে রাজধানীর গুলশান 2 চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সম্মিলিতভাবে জনসাধারণের নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে। এর আগে ডিবির এই প্রধান রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। সন্ত্রাসী যেই হোক, যত রকম শক্তিশালী হোক, আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। নগরবাসীর যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিরেক্টলি তা করে যাব। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন মাহফুজ। এর আগে তিনি দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেন। ইতিহাসে রেকর্ড গড়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 20 ভাগ। গত সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল 2,85,000 কোটি টাকা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব তথ্য জানান। তিনি জানান, দুর্বল কিছু ব্যাংক থাকুক আর না থাকুক, গ্রাহক টাকা ফেরত পাবেন। সাফুল আলমের রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে ব্যাংক খাতকে দুর্বল থেকে আরো দুর্বল করা হয়েছে। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে হাতিয়ে নিয়েছে অযৌক্তিক ঋণ। অর্থ পরিশোধ তো দূরের কথা, উল্টো প্রভাব খাটিয়ে নিজেদের রেখেছে খেলাপি তালিকার আড়ালে।
এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান 2024 সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 60,000 কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে প্রায় 43 ভাগ আর বেসরকারি ব্যাংকে এ হার 15.60 ভাগ। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে, এটা আরো বাড়বে, এটাই আমি বলতে পারি। গভর্নরের আশঙ্কা আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়বে। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হবে বলেও জানান তিনি। সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের ন্যায় বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে। গত 6 মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটাকে মিরাকল বলে দাবি করেন প্রেস সচিব। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির নিয়মিত আয়োজনে এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা সরকারের এই মুখপাত্র। বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য বড় বড় পাওয়ার কোম্পানির সাথে সরকারের আলোচনা চলছে। গ্যাস অনুসন্ধানে খনন করা হবে অসংখ্য কূপ। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের জন্য কর্ণফুলী টানেল বানিয়েছে শেখ হাসিনার সরকার। ব্যাংকের টাকা চুরি হয়েছে, এখন পরিস্থিতি সামাল দিতে কর বাড়াতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই গভর্নমেন্ট যখন নিয়েছে তার মূল কাজটা ছিল যে এই যে ইকোনমির যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি, আপনার যক্ষাংটা তো একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা 6 মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। প্রেস সচিব বলেন, সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন, আপনার টাকা নাই আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানায় 1 লাফে দ্বিগুণেরও বেশি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে গণবিরোধী ও গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে শিল্প উদ্যোক্তারা। শিল্পে গ্যাসের দাম বাড়াতে পেট্রোবাংলার প্রস্তাবের উপর এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে এনার্জি রেগুলেটরি কমিশন। এই প্রস্তাব দেশের শিল্প ধ্বংসের পায়তারা বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ 3 বছর পর গণশুনানির শুরুতেই ভোক্তাদের তোপের মুখে পড়ে এনার্জি রেগুলেটরি কমিশন। এই রকম প্রেসার তৈরি করছে যে এই শিল্প খাতে 30 টাকার গ্যাস 75 টাকা করে তাদেরকে রপ্তানি বাজার থেকে উচ্ছেদ করে দিতে হবে। এই যুক্তিটা কে দিয়েছে তাদেরকে? সরকারকে কে শিখাচ্ছে? পেট্রোবাংলার মাথায় এটা আসেনি।
এই সমস্ত আসেনি। তবে গ্যাসের দাম বাড়ানোর পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয় প্রতি ঘনমিটার এলএনজির বর্তমান আমদানি মূল্য পড়ছে 65 টাকা 70 পয়সা। ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করলে তা দাঁড়ায় 75 টাকা 72 পয়সায়। সে কারণে নতুন শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা এবং ক্যাপটিভে গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। তাদের এই প্রস্তাব অন্তঃসারশূন্য, গণবিরোধী ও আত্মঘাতী বলে দাবি করেন শিল্প উদ্যোক্তারা। ভর্তুকি কমে আসবে, গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাসের সরবরাহ তো আমরা 22 সালে বিআরসি এই প্রস্তাব অনুমোদন দিয়েছে, তখন গ্যাসের সরবরাহ বেড়েছে। বিকাশ শিল্প, পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকলো এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। এ প্রস্তাবকে পেট্রোবাংলা ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা ও অদক্ষতার দায় ভোক্তার কাছে চাপানোর চেষ্টা বলেও দাবি করা হয় গণশুনানিতে। 13% আমার লিকেজ, অমুক তমুক, ফাইন, বাট দিস ইজ ইউর ইনএফিশিয়েন্সি। Why you are transferring your inefficiency to us so that we also get inefficient industrial owner? আমরা আশা করেছিলাম এইবার তো একটা কি বলবো ভয় মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচার মুক্ত পরিবেশে আছি, নতুন যারা এসেছেন তারা এই দায়িত্ব পালন করবেন, সেটা দেখতে পেলাম না। শুনানি শেষে কমিশন চেয়ারম্যান জানান পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কমিশন তার রায় দেবে। যদি এলএনজির আমদানি বাড়াতে হয়, প্রাইস উইল গো আপ। সো এটা যেন না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। দেশীয় গ্যাস উত্তোলন না করলে দাম বৃদ্ধির এ প্রবণতা থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রোজায় খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রতিদিন বিএসটিআই এর 3টি মোবাইল কোর্ট রাজধানীতে অভিযান চালাবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকার বাইরের জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকেও প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া রোজায় ভোক্তারা যাতে মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন সেজন্য বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএন এর সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই রোজার মধ্যে। আমদানিতে শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি হয়েছে। ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান ও প্রকারভেদে কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে কারসাজি করে যাতে দাম না বাড়ে সেজন্য বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। শারফুল আলমের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। কয়েক বছরের তুলনায় শুল্ক ছাড়ের কারণে এবার আমদানিও বেড়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় অনেকটাই স্থিতিশীল রয়েছে খেজুরের দামেও। দেশে আমদানি করা খেজুরের 80% আসে রমজান মাসের আগে। পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বর থেকে চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 258 ভাগ অর্থাৎ 2.5 গুণ বেশি খেজুর আমদানি করা হয়েছে। এ সময় 833 কোটি টাকার 46,123 মেট্রিক টন খেজুর যুক্ত হয় দেশের বাজারে। 1 লাখ মেট্রিক টনের মতন আমাদের আমদানি হয়েছে রমজানে, কিন্তু রমজানে আমাদের প্রয়োজন মাত্র 60,000 মেট্রিক টন। মাঝারি মানের যে খেজুরগুলো আছে সেগুলো আমার মনে হয় যে 300 টাকা, 350, 400 টাকার ভিতরে আছে। তো মরিয়ম, আজুয়া যেগুলো আছে ওইটার বাজার এখন বর্তমানে 800 থেকে 1000 টাকার ভিতরে বেচা কিনা হচ্ছে। কাজে এই বছর কোনো সেটিকেটের কোনো প্রশ্নই আসে না। আমদানি নির্ভর খেজুরে 5 স্তরে শুল্কায়ন নির্ধারণ করেছিল এনবিআর। চলতি বছরের শুরুতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 15% করার পাশাপাশি শুল্কায়ন মূল্যও মানভেদে 8 থেকে 25 ভাগও কমানো হয়। অর্থাৎ এবার শুল্ক কর কমানোর কারণে প্রতি কেজি খেজুর আমদানিতে কমপক্ষে ব্যয় কমেছে 38 টাকা পর্যন্ত। ফলে এবছর খেজুরের আমদানি ব্যয় 20 থেকে 25% কম হবে বলে জানান
আমদানিকারকরা। ভোক্তা চাহিদা, আমদানি, মজুদ এই সমস্ত তথ্যপাত্রগুলো দৈনিক ভিত্তিতে কিভাবে সকল পর্যায়ে এটি সরবরাহ হতে পারে এবং যার ভিত্তিতে একজন আমদানিকারক সিদ্ধান্ত নিতে পারেন, যিনি মজুদ করছেন তিনি নিতে পারেন এবং ভোক্তা সেটি ক্রয় করতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থাপনা আমাদের এখানে বড় রকমের ঘাটতি রয়েছে। এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি খেজুরের ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো ভোক্তা এবং আমদানিকারক উভয়ই হয়তো এক ধরনের সহনীয় জায়গায় থেকে হয়তো রোজাটি পালন করবেন। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে রমজান মাস জুড়ে খেজুরের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন গবেষকরা। আমদানিতে শুল্ক হার কমানোর কারণে এবার খেজুরের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ী ও গবেষকরা আশা করছেন বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তবে রমজান মাস জুড়েই সহনীয় দামে ক্রেতারা খেজুর কিনতে পারবেন। শরফুল আলম, এটিএন বাংলা, বাদামতলী, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহান 21 স্মারক সম্মাননা পদক পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সঙ্গীত শিল্পী নকিব খান সহ 8 জন। পাশাপাশি সিটি কর্পোরেশনের সাহিত্য পুরস্কার পেয়েছেন 6 জন। সন্ধ্যায় চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর 21 বইমেলার অনুষ্ঠানে তাদের পদক তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা বলেন, পাহাড় রক্ষায় এবার থেকে পাহাড়ের মালিককে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপদেষ্টা ছাড়াও বক্তব্য রাখেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। যেখানে পাহাড় কাটা হবে ওইখানে কোনো শ্রমিক আর ধরবেন না, পাহাড়ের মালিককে ধরবেন। ধরেন না কয়েকটা পাহাড়ের মালিক, দেখি পাহাড় আর পরে কেমন করে কাটা হয়। পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে 8 রানে হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। 326 রানে জয়ের টার্গেটে নেমে 317 রানে অল আউট হয় ইংল্যান্ড। জো রুট সর্বোচ্চ 120 রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। আফগানিস্তান বোলারদের মধ্যে আজমতুল্লাহ ওমরজাই 58 রানে 5 উইকেট তুলে নিয়ে ইংলিশদের ধস নামান। এতে বাংলাদেশ ও পাকিস্তানের পর সেমিফাইনালের আগেই বিদায় নিল ইংল্যান্ড। এর আগে লাহোরে টস জিতে ব্যাটিং করে ইব্রাহিম জাদরানের রেকর্ড 177 রানের 7 উইকেটে 325 রানে থামে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রান। ইংলিশ বোলার জোফরা আর্চার 64 রানের খরচায় তুলে নেন 3 উইকেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম 2 খেলায় নিউজিল্যান্ড আর ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। শুধু তাই নয়, 2 ম্যাচের কোনোটিতে 250 রানও করতে পারেনি তারা। শেষ খেলায় ব্যাটিং সামর্থ্য দেখানোর ইচ্ছে থাকবে ফিল সিমন্সের শিশুদের। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানও একই প্রতিপক্ষের কাছে হেরে হতাশাজনকভাবে বিদায় নিয়েছে। তবে রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়ানো নিয়েই শঙ্কা আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে পুরো দিনই বৃষ্টি থাকতে পারে। বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। বডি বিল্ডিং খেলার স্থবিরতা কাটাতে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রধান সভাতে নির্দেশ দেন সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি এবং পিবিআই প্রধান মোস্তফা কামাল। নানা কারণে প্রায় 2 বছর ধরে তেমন কোনো প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি ফেডারেশন। সে স্থবিরতা কাটাতে প্রথম তাগিদ দেন অ্যাডহক কমিটির সভাপতি। পিবিআই সদর দপ্তরে আয়োজিত এই সভায় কমিটির সদস্যদের সাথে অতিরিক্ত আইজিকে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডক্টর কামরুজ্জামান। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের প্রয়াত 3 সাধারণ সম্পাদকের রুহের মাগফিরাত কামনা করে এ সময় দোয়া করা হয়। 3 জন বাদে 17 সদস্যের বাকি সবাই কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিএনপির বর্ধিত সভা আজ প্রাধান্য পাবে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা। তৃণমূল নেতাদের মতামত শুনবেন তারেক রহমান। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশে রক্তবন্যা বয়ে যাবে আশঙ্কা জামায়াত আমিরের। পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। খিলাফি ঋণের রেকর্ড প্রায় 3.5 লাখ কোটি টাকা। 3 মাসেই বেড়েছে 60,000 কোটি, জানালেন গভর্নর। অর্থনীতির কামব্যাক মিরাকল দাবি শফিকুল আলমের।
এবং রোজায় নির্ধারিত মূল্যে নিত্যপণ্য নিশ্চিতে সারা দেশে চলবে মোবাইল কোর্ট, জানালেন শিল্প উপদেষ্টা। 2.5 গুণ বেশি খেজুর আমদানি, কেজিতে কমেছে 40 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাই।